জেন জির আন্দোলনে জ্বলছে প্রতিবেশী দেশ নেপাল। তারই আছে মুহূর্তে বদলে গিয়েছে ভারত নেপাল সীমান্তের ছবিটা। বাণিজ্য থমকে যাওয়ায় করোনাকালে যে থমথমে পরিবেশ তৈরি হয়েছিল, গত দুদিন ধরে সেই একই ছবি ফিরে এসেছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে। আটকে পড়েছে কয়েকশো ট্রাক। কয়েকটি ট্রাককে জরুরি ভিত্তিতে নেপাল থেকে ভারতে আসার অনুমতি দেওয়া হলেও ভারত থেকে নেপালে ট্রাক যাওয়ার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই টালমাটাল পরিস্থিতির কারণে প্রতিদিন গড়ে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ী মহল। প্রতিদিন ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি দিয়ে গড়ে প্রায় 150 পণ্যবাহী ট্রাক ভারত থেকে নেপালে যায়। আবার নেপাল থেকে প্রায় প্রতিদিন 20 থেকে 25টা ট্রাক পণ্য নিয়ে ভারতে আসে। তবে নেপালের বর্তমান পরিস্থিতির পর মঙ্গলবার থেকে সেই সমস্ত ট্রাক সীমান্তে আটকে রয়েছে। বেশিরভাগ ট্রাকেই রয়েছে আলু, পটল, গ্যাস, মশলা, ওষুধ, চাল, ডাল, যন্ত্রপাতি এবং তেলের ট্যাঙ্কারের মতো জরুরি সামগ্রী। অন্যদিকে নেপাল থেকে আসে পাইপ, প্লাস্টিকের টিন, প্লাইউড। পণ্যবাহী ট্রাকগুলো পারাপার করতে না পারায় চিন্তায় ব্যবসায়ী মহল। রোজ বিপুল টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। কাস্টমস ক্যারিং এজেন্ট সুশান্ত সাহা কি বলছেন শুনবো। এখন যে নেপালের যা পরিস্থিতি হয়েছে তাতে আমাদের তো বিজনেস এবং টোটালি বর্ডারের যা পরিস্থিতি আছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সিকিউরিটির ব্যাপার নিয়ে ট্রেডে পুরোপুরি হাম্পারিং হবে। ট্রেড নিয়ে তো কোনো প্রশ্নই আসবে না আপাতত এমনভাবে। আর আপাতত যেটা চলছে সেটা ওই প্যাসেঞ্জার মুভমেন্টটাকেই প্রথম প্রায়োরিটি দিচ্ছে এনারা, যে কী করে স্মুথ করা যায়। ট্রেডের ব্যাপারেও দেখা হচ্ছে। তবে আজকে প্রথম আমরা এলপিজি গ্যাসের গাড়ি এবং তেলের গাড়ি নেওয়ার জন্য ওরা ওখান থেকে খবর পাঠিয়েছে, যে গাড়িগুলো অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে পাঠানো হচ্ছে। আর বাকি ট্রেড স্মুথ করার জন্য কোনো এখন অবধি আপডেট আসেনি আমাদের। দাঁড়িয়ে থাকবে এখন, এটা দু দেশের এখন কমিউনিকেটিং চলছে, যেভাবে করে ইনফ্রাস্ট্রাকচার ওখান থেকে পাঠাবে খবর, সেই হিসাবে গাড়িগুলো যাবে। ওদের কাছে না কম্পিউটারের যে সিস্টেমগুলো ছিল, টোটাল সিস্টেমটাই ডিস্ট্র্যাক্ট হয়ে বসে আছে। তো ওরা ম্যানুয়ালের জন্য কোনো অর্ডার আসেনি, বিভিন্ন ওদের দপ্তরগুলো অকেজো হয়ে বসে আছে। তো যেহেতু এটা শুক্ল বিভাগের ব্যাপার ছিল, সেটা ওদের ইনফ্রাস্ট্রাকচার এখন অবধি রেডি হয়নি। আর যত শীঘ্রই হবে হয়তো ওরা সেইভাবে আস্তে আস্তে করে স্মুথ করবে বিজনেসকে। এটা ব্যবসায়ীদের অবস্থা তো শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। শোচনীয় মানে শোচনীয় থেকে শোচনীয় অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কাঁচামাল কেন, যে কোনো কনসাইনমেন্ট এসে দাঁড়িয়ে আছে, সবারই ডিটেনশন থেকে শুরু করে সম্পূর্ণ বিয়ার করতে হবে। এই বিজনেসে যতগুলো আছে ব্যবসায়ীরা পুরোপুরি এফেক্টেড হয়ে যাবে এই বিজনেসে। বিশেষ করে আনুমানিক কত টাকা ক্ষতি হচ্ছে? এইটা তো এখন হিসাবটা পড়ে, কেবল তো শুরু হলো, এরকম এন্ড কত অবধি যায় সেটার উপরে ডিপেন্ড করবে। এটা শুরু হয়েছে জাস্ট। সেটা তো রেভিনিউ কালেকশনের একটা হিসাব থাকেই। তো সেটা মোটামুটি কত থাকে আমাদের কাছে রেভিনিউ? মোটামুটি তাও ভালো টাকা থাকে আমাদের, মোটামুটি 2 কোটি টাকা রেভিনিউ থাকে পার ডে। প্রতিদিন 2 কোটি টাকার মতো, 2 কোটি টাকার মতো থাকে আমাদের মোটামুটি। 1-1.5 কোটি টাকা পার ডে রেভিনিউ কালেকশন হয় কাস্টমসে ইম্পোর্টের ক্ষেত্রে। এবং এক্সপোর্টের যে কনসার্নমেন্টগুলো থাকে, যার মধ্যে আমাদের বৈদেশিক মুদ্রার চল মানে হয়, সেটাও হাম্পারিং হবে। সেটা 5 কোটি 7 কোটি টাকার মাল তো এখন এই স্ট্যান্ড বাই রোডেই আছে। হ্যাঁ, 3 দিনে দাঁড়ালো। আজকে তো জাস্ট একটা অর্ডার এসেছে, যাতে খালি ওরা গ্যাস এবং পেট্রোল এই দুটো জিনিসকে কনসাইনমেন্ট ছাড়ার জন্য কথা বলেছে। যেহেতু ওরা নেপাল সরকারের অধিকৃত, তো যার জন্য এটা নিচ্ছে ওরা, যে ওদের কাছে এটা ব্যাংকের মাধ্যমে চেক, ওদের ওখানে ম্যানুয়ালের ম্যাটারটাও এখনও আসেনি, কম্পিউটারগুলো রান হয়নি এদের। তো যার জন্য, যেহেতু এটা গভর্নমেন্ট অফ নেপালের আন্ডারটেকেনে আছে, যার জন্য এরা তেল আর গ্যাসটাকে রিসিভ করলো এরা। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন সেটা এবার দেখি। গত 3 দিন ধরে নেপালে চড়া অশান্ত পরিবেশের দরুন শিলিগুড়ির নেপাল সীমান্তে, অর্থাৎ ইন্দো নেপাল সীমান্তে আটকে রয়েছে কয়েক হাজার ট্রাক, এবং তার ফলে প্রায় 7 কোটি টাকার প্রত্যেক দিনের লস হতে চলেছে। যেমন সরকারের রেভিনিউ, তেমনি ব্যবসায়ীদেরও কিন্তু প্রচুর পরিমাণে লস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারণ বেশিরভাগটাই রয়েছে কাঁচামাল, এবং সেই কাঁচামাল যদি যথা সময়ের মধ্যে নেপালে না পৌঁছানো যায়, তবে কিন্তু তা বিশাল অঙ্কের পরিমাণও দাঁড়াতে পারে। তবে এই 3 দিনে প্রায় প্রতিদিন 7 কোটি টাকার উপরে এখনো পর্যন্ত যে ক্ষতি হয়েছে তা কিন্তু জানিয়েছে এখানকার কাস্টমস এজেন্টরা। তারা কিন্তু এই সীমান্ত দিয়ে যে ট্রাক, অর্থাৎ প্রতিদিন নেপালে প্রায় 300 ট্রাক তারা নেপালে যায়, এবং নেপাল থেকে প্রায় 50 থেকে 60টি ট্রাক কিন্তু ভারতে আসে। ফলে এই নেপালে অশান্ত পরিবেশের জন্য
আটকে রয়েছে দূর দূরান্ত থেকে যেমন আসা ট্রাকের চালকরাও, তেমনি আটকে রয়েছে কিন্তু নেপালে যেহেতু তারা যেতে পারছেন না, সেই কারণে কিন্তু একাধিক ট্রাকে যে মালপত্র রয়েছে তা নষ্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন। এছাড়াও কিন্তু সরকারের একটা রেভিনিউ, বিশাল পরিমাণ রেভিনিউ কিন্তু লস হচ্ছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই এখন সবাই তাকিয়ে রয়েছে কবে নেপাল শান্ত হবে এবং পুনরায় তারা এই মালপত্রগুলোকে যাতে আর অশান্ত পরিবেশ শান্ত হলে পরেই যাতে ট্রাক নেপালে যেতে পারে এবং যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যেন আর না বাড়ে, এই চিন্তাই করছে এখন সবাই। তবে ইতিমধ্যেই কিন্তু নেপাল থেকে নেপালে শুধুমাত্র যেসব জরুরি জিনিসপত্র রয়েছে সে তার জন্য ছাড়পত্র মিললেও বাকিগুলোর কিন্তু ছাড়পত্র এখনও মেলেনি। ফলে যদি এই মুহূর্তে নেপাল শান্ত হওয়ার হয় এবং যদি এই ট্রাকগুলো নেপালের ঠিক সময় মতন পৌঁছাতো তবে ক্ষতির অঙ্কটা অনেকটাই কম হবে বলে কিন্তু জানাচ্ছে কাস্টমস এজেন্টের প্রতিনিধিরা। প্রসঙ্গত বলি, অশান্ত নেপাল, প্রবল গণ অভ্যুত্থানের জেরে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ইস্তফা দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সহ ওলি সরকারের একাধিক মন্ত্রী সাংসদ। এদিকে নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় উদ্বেগ বেড়েছে ভারতের, কারণ ভারতের উত্তরপ্রদেশ, বিহার, বাংলা সহ একাধিক রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে নেপালের। ভারতের ইন্দো নেপাল সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গণতন্ত্রের সমস্ত স্তর থেকে পদত্যাগ করেছেন জনপ্রতিনিধিরা। নেপালের শাসন ক্ষমতা সামরিক বাহিনীর হাতে, শান্তি বজায় রাখার জন্য নেপাল সেনার পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে নেপালের আপামর জনসাধারণকে। ভারত নেপাল সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে পরিস্থিতির ওপর নজর রাখছে দেশের বিদেশ মন্ত্রক। এই পরিস্থিতিতে চিন্তিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘটনার দিন রাতে উত্তরবঙ্গের সচিবালয়ে উত্তরকন্যায় হাজির হন মুখ্যমন্ত্রী। সব খবরাখবর নেবার জন্য রাতে সচিবালয়েই থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু হঠাৎ সচিবালয়ে থাকার সিদ্ধান্ত কেন নিলেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে। ইন্দো নেপাল সীমান্তের কাছে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি হচ্ছে রাতে নিজে গেস্ট হাউস থেকে খবর পাচ্ছিলেন না, বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা, জানতেও পারছিলেন না কিছু। ফলে রাতেই উত্তরকন্যা অর্থাৎ উত্তরবঙ্গের সচিবালয় দপ্তরে সব রকম খবরাখবর নিতে এবং নেপাল সহ ভারত নেপাল সীমান্তের ওপর নজরদারি রাখতে নিজেই রাত 12টা নাগাদ সচিবালয়ে চলে আসেন মমতা ব্যানার্জি। রাতে সচিবালয়ে থাকতে চান তিনি। বিভিন্ন মন্ত্রী সহ একাধিক দপ্তরের সচিব রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে। সেখানে একই সঙ্গে তাদের সঙ্গেও কথা বলেন তিনি। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি এসএসবি আধিকারিকদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের পুলিশ আধিকারিকরা। উত্তরবঙ্গের আইসিকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, রাতে ইন্দো নেপাল সীমান্তে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট যোগেশ কুমার সিংহের সঙ্গে সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ সীমান্তে নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের বিষয়ে আলোচনাও করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।